21/6/2025। দিনটা ছিল শনিবার, সকাল 10টা। হুটহাট একটা প্ল্যান হলো, আমরা নেটওয়ার্কের বাইরে যাব। কোথায় যাব এখনও জানা নেই, কিন্তু বৃষ্টিতে বাধা হয়ে দাঁড়ালো। আমরা আবার পেছনে ফিরলাম, ঘরের কাজে মনোনিবেশ করলাম, কিন্তু হুট করেই ট্যুর প্ল্যানটা আবার এক্সিকিউট হয়ে গেল। আমরা চলে যাচ্ছি হাটহাজারী পেরিয়ে, সরকারহাট পেরিয়ে নাজিরহাটের দিকে। এই রাস্তাগুলোর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এর উপরে বৃষ্টির পানি প্রকৃতিকে ধুয়ে মুছে একাকার করে দিয়েছে। কত শান্ত প্রকৃতি, কত সুন্দর, কতটাই না নির্মল, কতটাই না সবুজ। আমরা নাজিরহাট মোড়ে এসে আমাদের ট্যুর মেম্বারদের জন্য অপেক্ষা করছিলাম। নাজিরহাট থেকে হাতের বাম দিকে চলে গেলাম ফটিকছড়ির দিকে। ফটিকছড়ি, ভূজপুর, এই অঞ্চলটাতে মোট 4টা চা বাগান আছে। আমরা যাচ্ছি 12 মাসিয়া চা বাগানে। আমরা চায়ের রাজধানী হিসেবে সিলেটকে জেনে থাকি, কিন্তু আপনারা কি জানেন চট্টগ্রামে সর্বমোট 17টি চা বাগান আছে এবং বেশিরভাগই এই অঞ্চলের দিকে। আমার 8টা চা বাগানে যাওয়া হয়েছে, কিন্তু ওভাবে ডকুমেন্টেশন বা ভিডিও করা হয়নি কখনো। ট্যুরমেটদের সাথে দুষ্টু মিষ্টি কথাবার্তার মাধ্যমেই আমাদের যাত্রা এগিয়ে যেতে থাকে। বৈদ্যহাট বাজার হয়ে আমরা কিন্তু 12 মাসিয়া টি এস্টেটের এলাকার মধ্যে ঢুকে পড়েছি। আর এখানে আমাদেরকে দাওয়াত করে এনেছিলেন অনিতা। উনি ওনার বোনের শ্বশুরবাড়ি, মানে দিদি ভাইয়ের শ্বশুর বাড়িতে আমাদেরকে দাওয়াত করেছিলেন, সাথে টি এস্টেটও ঘুরে দেখালেন। আমরা ঢুকে পড়ছি 12 মাসিয়া টি এস্টেটের টি ফ্যাক্টরিতে। এইখানে চা পাতা থেকে চা তৈরি হয়। চায়ের কাঁচামালগুলো কীভাবে পরিপূর্ণভাবে আমাদের কাছে এসে পৌঁছায় তা দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমরা সবাই পছন্দ করে নিলাম আগে চা বাগান ঘুরে দেখার।
এখানে স্বল্প একটা ক্লিপস নিয়েছি আমি, যেখানে দেখা যাচ্ছে স্পষ্টভাবে কিভাবে ট্রাক থেকে ঝুড়ি ভর্তি হয়ে একটা বেল্টের মাধ্যমে চাগুলো কারখানায় পাঠানো হচ্ছে। এখানে আমরা টুরমেটরা নেমে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। এরই ফাঁকে আমরা অনেক তার দিদি ভাইয়ের শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম। এখানে টি স্টেটের স্টাফ কোয়ার্টার, এগুলো বেশিরভাগই মাটির ঘর, খুবই সুন্দর দৃষ্টিনন্দন লাগছিল। বলে না একটা কথা, মাটির মানুষ মাটির ঘরে। দিদি ভাই আমাদের জন্য স্বল্প নোটিসে বিশাল আয়োজন করেছিলেন, খুবই মজার ছিল প্রত্যেকটা জিনিস। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে দেশি মুরগি আর এই যে মাছ, খুবই চমৎকার। আমার জেঠার বাড়িতে গেছি। জেঠার বাড়িতে গেছো? তোমার জেঠার বাড়ি এখানে? নাম কি তোমার? নাম কি তোমার? আমার নাম বাঁধন মুন্ডা। বাঁধন মুন্ডা। মুন্ডা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2-তে? এখন কোথায় যাওয়া হচ্ছে? এখন বাড়িতে। ঠিক আছে, যাও। এখানে বেশিরভাগই সাঁওতাল, মানে মুন্ডা জনগোষ্ঠীর লোক বসবাস করেন টি স্টেটে। তো ওকে দেখে আমার এক সহকর্মীর কথা মনে পড়েছিল। উনি বলেছিলেন যে আমার ঐতিহাসিকভাবে আমার মুখের গঠন এবং অবয়ব মুন্ডা জাতির মতো, সেজন্য আমি ক্লিপসটা তুলে রাখলাম। আমরা এখন ঢুকে পড়ছি শোভনছড়ির ব্লক বি চা বাগানে। এই বাগানটা পাহাড়ের গায়ে করা। এখানে সমতল এবং পাহাড় দুদিকেই চায়ের বাগান আছে। তো দাদা আমাদেরকে প্রথমেই দুটো অপশন দিয়েছিলেন, পাহাড় নাকি সমতল। সবাই পাহাড় 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 বলেই চিৎকার করে উঠলাম, কারণ পাহাড় আসলেই অনেক ভালো লাগে। চট্টগ্রামের মানুষ হয়ে যদি পাহাড়, সমুদ্র এগুলো কেউ পছন্দ না করে, তাহলে তো অস্বাভাবিক হয়ে যাবে। সাথে চা বাগানও কিন্তু এখন যুক্ত হয়েছে পছন্দের তালিকায়, কি বলেন? এটা হচ্ছে চায়ের চারাগুলোকে এখানে উৎপাদন করা হয় এবং এরপরে পাহাড়ের গায়ে এগুলোকে রোপণ করা হয়। বৃষ্টি এবং মেঠো পথের কারণে রাস্তাটা প্রচণ্ড পিচ্ছিল এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। তারপরেও আমরা টিমের সকল সদস্যগণ মাথা ঠান্ডা রেখে এগিয়ে গেছি। সামনে তো দাদা গাইড দিয়ে যাচ্ছিলেনই। অসাধারণ লাগছিল। বৃষ্টিতে প্রকৃতি যেমনই হোক না কেন, সুন্দর, মনোরম এবং শান্ত থাকে। দুপাশে পাহাড় আর মাঝখানে সরু রাস্তা।
ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। এই বারোমাসিয়া চা বাগানে পরিচিত কেউ না থাকলে আসলে ঘুরে মজা পাওয়া যেত না। ধন্যবাদ দাদাকে। এখান থেকে চন্দ্রনাথ পাহাড় দেখা যায়। দাদা সেটাই বুঝিয়ে বলছিলেন। চন্দ্রনাথ পাহাড়ে আমার কখনো যাওয়া হয়নি, কিন্তু ইচ্ছে আছে যাওয়ার। দেখা যাক কখন যাওয়া যায়। এখানে পাহাড়ের গায়ে আছে প্রচুর লজ্জাপতি গাছ। স্কুল থেকে আমার লজ্জাপতি গাছ নিয়ে খেলা করতে অনেক ভালো লাগে। চলতি পথে এই বারোমাসিয়া চা বাগান নিয়ে কিছু তথ্য জানিয়ে দিই। আমরা এখন যে ব্লকটাতে যাচ্ছি এটা 1300 বাই 1400 একটা জায়গা। বিশাল জায়গা জুড়ে এই চা বাগানটা করা হয়েছে। পাহাড়কে সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। খুবই সুন্দরভাবে গাছের তত্ত্বাবধান করা হয়েছে। চা বাগানের চা গাছ নিয়ে আমি কিছু তথ্য জানতে পারি। সেটা হচ্ছে একটি চা গাছের আয়ু সর্বোচ্চ 60 বছর পর্যন্ত থাকে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, একটা চা গাছ থেকে আপনি 60 বছর পর্যন্ত চায়ের ফলন পাবেন। এই চা বাগানে দৈনিক 800 থেকে 900 শ্রমিক কাজ করে থাকেন চা সংগ্রহ করতে। দৈনিক এখান থেকে চা পাতা সংগ্রহ করা হয় 25,000 মেট্রিক টন। এই চা পাতাগুলোই বারোমাসিয়া চা ফ্যাক্টরি দিয়ে চায়ের দানা তৈরি হয় এবং বাজারজাত করার জন্য ন্যাশনাল টি বোর্ডে যায়। এখানে একটা ছোট্ট লেক আছে অদূর দূরে। আমরা লেকটার কাছে পর্যন্ত যেতে পারিনি, কিন্তু দূর থেকে দৃশ্যটি অবলোকন করছি। সন্ধ্যা গড়িয়ে আসছে, আমাদেরকে সমতলের চা বাগানও দেখতে যেতে হবে। ভাবি এখানে চা পাতার ভর্তা করার জন্য চা সংগ্রহ করছেন, আর আমার হাতে দেখতে পাচ্ছেন চায়ের বীজ। আমিও প্রথমেই দেখেছি, খুবই দারুণ। এটা করবে কিসে? ভ্রমরে। আচ্ছা, ওই এক ভ্রমর যে ফুলে বসবে, ওই ফুলের থেকে তখন কিন্তু ওরা ওইখান থেকে সৃষ্টি হবে। ওইখান থেকে যে বীজটা আমি কালেক্ট করব, ওইটা নার্সারিতে নিয়ে চা আমরা উৎপাদন করব। হ্যাঁ, আমরা এটাকে সিড কালেকশন বলি। অর্থাৎ সিড জার্মেশন করার এটার অনেক প্রসেস আছে, এটা এমনি হবে না, অনেক নিয়ম আছে। এটা সিডটা প্রায় 7 দিন আমরা জার্মেশন করব। জার্মেশন করার পর এটা মুক্ত ফাটবে, আসবে, ব্যাগে দিব, অনেক নিয়ে আছে। আচ্ছা আচ্ছা, এটা কি এই যে আপনাদের ল্যাব বা ফ্যাক্টরি কোনো জায়গা আছে? এটা কোনো কিছু এগুলা না, এগুলা জার্মেশনটা আপনারা কোথায় করান? না, ওইটাই যে নার্সারি দেখালাম, যে যাওয়ার সময় একটা নার্সারি দেখলেন, জার্মেশন করতে হলে আপনাকে বালু ব্যবহার করতে হবে। আমি এখানে দাদার কাছ থেকে বেশ কিছু তথ্য জেনে নিলাম পরাগায়ন এবং অন্যান্য বিষয় নিয়ে। শুনতেই পাচ্ছেন দাদা জার্মেশন নিয়ে কথা বলছিলেন, এবং আরেকটি অবাক করা তথ্য উনি দিলেন যে চায়ের বীজের মধ্যেও কিন্তু নারী পুরুষ আছে। সব বীজ থেকেই কিন্তু গাছ হবে সেটা না, মানে মা গাছ জন্মায় না, ওটারও চেনার ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। কত কিছুই না আমাদের অজানা ছিল, তাই না? আমরা পাহাড়ি চা বাগান দেখে এখন সমতলের চা বাগান দেখতে এলাম। খুবই সুন্দর মনোরম দৃশ্য। ঘরে ফেরার সময় হয়ে গেছে, যেতে হবে ঘরে ফিরে। সেজন্য চলে যাচ্ছি চা বাগান ছেড়ে। এই চা বাগানের অদ্ভুত একটা বিষয় হচ্ছে এখানে সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি আসে, এবং গাছপালা কম থাকার কারণে অথবা অন্য কোনো কারণে পরিবেশটা বেশ গুমোট থাকে এবং উত্তপ্ত থাকে। এই এলাকাটায় আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে বট গাছ আছে বেশ। এগুলোর বয়স কত হবে তা নিয়ে কোনো তথ্য জানা যায়নি, তবে অনেক বট গাছ আমি দেখেছি। আমরা এখন আবার দাদার
বাসায় ফিরে যাচ্ছি নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘরে ফেরার জন্য। কিন্তু দাদা চা না খেয়ে ছাড়লেন না। চায়ের দেশে এসেছি, চা না খেয়ে যাওয়াটা তো অন্যায়। খুবই মজার চা ছিল এটা। অনেক কষ্ট দিছি সারাদিন। দিদি ভাই এবং দাদার আতিথেয়তায় আমরা মুগ্ধ। আবারও ফিরে যাচ্ছি, কিন্তু কেন জানি প্রকৃতি ছেড়ে আমার মোটেও যেতে ইচ্ছে করে না। আমার মন চায় আমি এই ধরনের একটা ঘন বন, যেখানে প্রচুর গাছগাছালির ভিড়, এমন একটা জায়গায় নিজের ঘর তুলি। তবে হ্যাঁ, গাছটা না কেটে। হুমায়ুন আহমেদের নাটকে দেখেছিলাম উনি গাছের মধ্যেই বাসা তৈরি করেছেন। বিদেশে অনেকেই টি হাউস তৈরি করে থাকে। আমারও প্রচণ্ড ইচ্ছা, আমার স্বামীর ইচ্ছা উনি চা বাগানের ম্যানেজারের পদ নেবেন, তাহলে উনি সুন্দর এই বাংলো বাড়িটাতে থাকতে পারবেন। জানি না আমাদের এই অপূর্ণ ইচ্ছেগুলো কখনো পূর্ণতা পাবে কিনা। তো ইচ্ছে না থাকা সত্ত্বেও 12 মাসিয়া চা বাগানকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি এবং আমার ব্লগ এখানেই শেষ করছি। যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।